পাহাড় নিয়ে আমি একটু বেশিই অবসেসড। কিন্তু তাই বলে কি সমুদ্রকে ভালোবাসি না? তা কিন্তু নয়। তাই বহুদিন পর চললাম সমুদ্রের কাছে, নোনা জলকে একটু ছুঁয়ে দেখতে, সমুদ্রে সূর্যকে ডুবতে দেখতে, তাও আবার কলকাতা থেকে মাত্র 5 ঘন্টার দূরত্বে। একদম ঠিকই ধরেছেন, আজ আমাদের গন্তব্য দীঘা। আজ সন্ধান দেব দীঘাতে 2 রাত 3 দিনের ফাটাফাটি একটি ট্যুর প্ল্যানের। থাকবে দীঘাতে কম বাজেটের নতুন একটি আস্তানার খোঁজ। এছাড়া কিভাবে ঘুরবেন, কোথায় খাবেন, এইসব তথ্য তো থাকবেই। ভিডিওটি যদি ভালো লাগে তবে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। তাহলে চলুন শুরু করি আজকের জার্নি। ঘড়ি বলছে সময় সকাল 7:30। আমরা বেরিয়ে পড়েছি আমাদের আজকের গন্তব্যে। এইরকম কুয়াশাচ্ছন্ন সকাল, তার সাথে ফুরফুরে ঠান্ডা হাওয়া, সত্যি দারুণ লাগছে। একে তো অনেকদিন পর দীঘাতে যাত্রা, তার উপরে এইরকম লং ড্রাইভ। মনের মধ্যে অদ্ভুত প্রশান্তি বিরাজ করছে। আমাদের আজকের প্ল্যানটা আপনাদের একটু বলি। আমাদের আজকের গন্তব্য তো আপনারা জানেনই, সৈকত সুন্দরী দীঘা। আমার বাড়ি দমদম এয়ারপোর্ট, আর আমার বাড়ি থেকে দীঘার দূরত্ব গুগল আন্টির বক্তব্য অনুযায়ী ওই 190 কিলোমিটারের মতন। গাড়িতে সময় লাগে কম বেশি 4 ঘন্টা 30 মিনিটের মতন। তো আমরা ঠিক করেছি আমাদের আজকের প্রথম হল্ট নেব কোলাঘাটে। এই যে ব্রিজটি আমরা অতিক্রম করছি, এটাই কোলাঘাটের ব্রিজ। আর নিচ দিয়ে যে নদীটি বয়ে যাচ্ছে ওটাই রূপনারায়ণ নদ। ঘড়ি বলছে সময় সকাল 9টা। আমরা পৌঁছে গিয়েছি কোলাঘাটে। নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করি ভালোই আছেন। বেঙ্গলি ট্রাভেলগের নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগত জানাই। আমরা আজ যাচ্ছি বাঙালির দ্বিতীয় বাড়ি দীঘাতে। আমরা এখন দাঁড়িয়ে আছি কোলাঘাটে একটি ধাবার সামনে। এখানে আমরা ব্রেকফাস্ট করে তারপরে কিন্তু আমরা দীঘার উদ্দেশ্যে রওনা দেব। আমাদের পেটে কিন্তু বেশ টান পড়েছে, তাই ভেজ স্যান্ডউইচ সহযোগে সকালে জলখাবার সেরে নিলাম। আমরা কিন্তু এবার দুজন যাচ্ছি না, আমাদের সঙ্গে কিন্তু আরো দুজন আছে। তো এই সুজয়দাকে আগেই দেখেছেন অফবিট উত্তরবঙ্গে এবং সান্দাকফুয়ের পর্বে, তাছাড়াও দেখেছিলেন নেপালে কেমন ভয় পেয়ে গেছিল। এই যে যাদের কথা বলছিলাম, এই যে রিমিদি, আর হচ্ছে পুচকুটা, ও তো দাঁড়িয়ে থাকছে না, এক জায়গায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে। ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম আবারও। আমরা এখান থেকে বাঁদিকে রাস্তাটি ধরব। এই রাস্তাটি হলো 116 নম্বর জাতীয় সড়ক, মানে কোলাঘাট হলদিয়া রোড। আর এই রাস্তা বরাবর আমরা যাব নন্দকুমার পর্যন্ত। আপনাদের সাথে কথা বলতে বলতেই আমরা পৌঁছে গেলাম নন্দকুমারে। আর আমরা এখন কাতি নন্দকুমার রোড ধরেছি। এই যে ব্রিজটি আমরা অতিক্রম করছি এটাই মাতঙ্গিনী ব্রিজ। আর ওই যে নিচ দিয়ে যে নদীটি বয়ে যাচ্ছে ওটাই হলদি নদী। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম চাউলখোলাতে। আপনারা যদি মন্দারমণি যেতে চান তবে এই বাস স্ট্যান্ডে নেমেই টোটো বা অটো রিজার্ভ করে খুব সহজেই মন্দারমণি সি বিচে পৌঁছে যেতে পারবেন। সময় বলছে এখন ঘড়িতে দুপুর 12টা। আর এই আমরা চাউলখোলা ক্রস করে একটু দাঁড়ালাম, অনেকক্ষণ ধরে গাড়িতে আসছিলাম তো সেই জন্য। তো এই 2 মিনিট একটুখানি ব্রেক নেব, ব্রেক নিয়ে তারপরে এগিয়ে যাব। এখান থেকে খুব বেশি হলে 20 মিনিট মতো লাগবে গাড়িতে। তা দীঘাতে চলুন, দীঘাতে পৌঁছাই। দীঘাতে পৌঁছে তারপরে আপনাদের সাথে আবার আমার দেখা হচ্ছে। আপনারা একবার রাস্তাটা দেখুন, রাস্তার দুধারে সবুজের সমারোহ। আর ওই যে দূরে দীঘার গেট, এটাই কিন্তু জানান দিচ্ছে গন্তব্য
আর বেশি দূরে নেই। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম আমাদের হোটেলে। হোটেল ইউনিক-ইনের এটি একটি রুম। চলুন রুমের ভেতরে ঢুকি। দেখুন, ঢুকেই একদম সামনে এখানে দেখুন একটা ডাবল বেড রয়েছে, এখানে একটা সাইড টেবিল, ইন্টারকম রয়েছে, আর এখানে একটা দেখুন সোফা রয়েছে, এখানে একটা টেবিল রয়েছে, এখানে একটা টিভি, আর এটা একটা ছোট ওয়ার্কিং ডেস্ক আছে। আর এখানে কিন্তু দুটো গ্লাস আর দুটো চায়ের কাপ দিয়েছে। আর এই দেখুন, এটি হচ্ছে একটা ফ্রিজ, ডাস্টবিন। আর আমি যদি এইদিকে চলে আসি, এখানে দেখুন একটা ওয়ার্ড্রপ দিয়েছে। দেখি ওয়ার্ড্রপের মধ্যে কি রয়েছে। ওয়ার্ড্রপের মধ্যে তেমন কিছুই নেই। আর এটা একটা ড্রেসিং টেবিল। আর ঠিক তার দেখুন বাঁদিকেই একটা ওয়াশরুম। ওয়াশরুমটাও বেশ সুন্দর, ছোটোর মধ্যে বেশ সুন্দর। গিজার থেকে শুরু করে বাকি সমস্ত কিছু রয়েছে। আর এই হচ্ছে এখানে বেসিন। ভালো, সুন্দর। যদি বলেন রুমটা বেশ সুন্দর, ছোটোর মধ্যে। দেখুন এখানে একটা পেন্টিংও রয়েছে। আর এই হচ্ছে এসি। আর এইখানটাতে কি রয়েছে আমি দেখাচ্ছি। এই দেখুন, এখানে দুটো চেয়ার দিয়েছে। আর এই উপর দিয়ে নিচের দিকে তাকালে একদম পুল ভিউ। এখান থেকে দাঁড়িয়ে খুব সুন্দর কিন্তু পুলের ভিউ পাবো। আর একদম এগুলো যা দেখতে পাচ্ছেন এগুলো সব নতুন প্রপার্টি। এই যে আমরা যে হোটেলটিতে এসেছি, এই হোটেলটি বললো যে মাত্র 5 মাস এর বয়স। তো এই হোটেলে কি কি সুযোগ সুবিধা আছে সমস্ত কিছু আমি বলবো। আর সব থেকে বড় ব্যাপার, এখান থেকে সমুদ্রটা কত দূর সেটাও আমি আপনাদেরকে বলবো। তাহলে চলুন একটু ফ্রেশ হয়ে নিই। ফ্রেশ হয়ে নিয়ে তারপর আবার আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। আমাদের এই হোটেলের রুমটা কিছুক্ষণ আগে যেহেতু ক্লিন হয়েছে, সেই জন্য কিন্তু এই এখানে যে চা কপের যে স্যাশে আছে এবং দুটো জলের বোতল, এগুলো তখন ছিল না, এখন দিয়ে গেছে। আমি দেখাচ্ছি কি কি দিয়েছে। দেখুন এখানে চা কফি স্যাশে দিয়েছে, আর এই দুটো ব্রাশ, একটা পেস্ট, আর এই দুটো জলের বোতল দিয়েছে। এই দিয়েছে। তা মোটামুটি ব্যবস্থা ভালো, ভালো লেগেছে। তো যদি আপনারা আসেন এই হোটেলটিতে, তাহলে কিন্তু আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। এখন অবধি সব ঠিক আছে, স্টাফদের ব্যবহারও মোটামুটি এখন অবধি ভালো। বাকি পরবর্তীকালে আরো কি রকম কি এক্সপিরিয়েন্স হয় সেগুলো সমস্ত কিছু আমি আপনাদের জানাবো। ফ্রেশ হয়ে আমরা ঝটপট দুপুরের লাঞ্চ সেরে নিলাম। আমরা এখন ফ্রেশ হয়ে লাঞ্চ করতে এলাম। তো আমরা ডাইনিং হলে চলে এসেছি। আজকে কিন্তু আমরা নিয়েছি ফ্রাইড রাইস, গার্লিক চিকেন আর লেমন চিকেন। তো টেস্ট করলাম, দুটোরই টেস্ট কিন্তু ভীষণই ভালো। মানে গার্লিক চিকেন এবং লেমন চিকেন দুটোরই টেস্ট ভালো, এবং ফ্রাইড রাইসটারও টেস্টটা খুব ভালো। এখানকার প্রত্যেকটা স্টাফেদের ব্যবহার কিন্তু খুবই ভালো। মানে এতটুকু বাড়িয়ে বলছি না, সত্যি ভীষণ ভালো। একটু বিশ্রাম নিয়ে এবার আমাদের গন্তব্য ওল্ড দীঘা। আমরা এসে পৌঁছালাম ওল্ড দীঘা সি বিচে। আমরা এখন দাঁড়িয়ে আছি কিন্তু ওল্ড দীঘাতে। যদিও আমরা এবার নিউ দীঘাতে উঠেছি, কিন্তু নিউ দীঘা থেকে আমরা একটু ওল্ড দীঘায় এলাম। প্রত্যেকটা মানুষই কিন্তু মোটামুটি ওল্ড দীঘায় আসেন। ওল্ড দীঘায় এসে সি বিচের ধারে বসেন, বসে এই যে সুন্দর যে সমুদ্রের দৃশ্য সেটা অনুভব করেন। আমরাও করছি। চারিদিকের যে অসাধারণ যে সৌন্দর্যতা এবং সমুদ্রের যে গুরুগম্ভীর শব্দ, সেটা কিন্তু শুনতে বেশ ভালোই লাগে। আমরা এখন একটু খাওয়া দাওয়া করবো, টুকটাক খাওয়া দাওয়া করে একটু বসবো, বসে একটু চারিদিকের সৌন্দর্য উপভোগ করব। এই যে আমরা এখন সি বিচে বসে আছি, পাপড়ি চাট নিয়েছি। আসলে এই বিচে বসে কিছু একটু না খেলে ভালো লাগে না, সেই কারণেই এই পাপড়ি চাট নিয়েছি, খাচ্ছি। ভালো খেতে বেশ। সেখানে আপনারা প্রচুর পাপড়ি চাটের দোকান পেয়ে যাবেন।
তো আপনারা আপনাদের পছন্দ মতন কোনো একটা দোকান থেকে কিনে নিতেই পারেন। সমুদ্র দেখতে দেখতে পাপড়ি চাট খেতে বেশ ভালোই লাগে। সত্যি বলতে সমুদ্রের পাড়ে বসে এই রকম সমুদ্রের ঢেউয়ের গর্জন শুনতে আমার ভীষণ ভালো লাগে, আর তার সাথে এই রকম গরম চা, সত্যি এর অনুভূতিটাই অনবদ্য। বেশ অনেকটা সময় ওল্ড দীঘাতে কাটিয়ে এবার আমরা হোটেলের দিকে পা বাড়ালাম। হোটেলে ফিরে ডিনার সেরে এবার আমরা ঘুমের দেশে পাড়ি দিলাম। গুড মর্নিং ফ্রম দীঘা। এখন সকাল বাজে 7:30। আর এই আমি বেরালাম এখন একটুখানি যাব হচ্ছে সমুদ্রের ধারে। এই যে আমাদের হোটেল দেখুন, এই যে হোটেল। এবার এই হোটেল থেকে এই বরাবর রাস্তা ধরে আমাদের যেতে হবে। এই হোটেলটিতে যদি আসেন তাহলে সমুদ্র অবধি যেতে আপনাদের কতক্ষণ লাগবে সেটাও আমি সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে দেবো। 100 থেকে 150 মিটার যদি আপনারা হেঁটে আসেন, 100 মিটার খুব বেশি হলে আসলে দেখুন এখানে একটা এরকম একটা মোড় পড়বে। এই বাঁ দিকের রাস্তা বরাবর চলে যান তাহলে মেন রাস্তাতে উঠে পড়বেন, আর আপনাদের এই ডান দিকের এই বরাবর এই রাস্তা ধরে যেতে হবে। আর এই রাস্তা ধরে যদি যান তাহলে এই দেখুন বড় একটি হোটেল আছে সিগনেট। বাঁ দিকে যদি চলে যান, বাঁ দিক বরাবর রাস্তাটা চলে যাচ্ছে হচ্ছে নিউ দীঘার দিকে। আর যদি আপনারা এই ডান দিকে এই বরাবর রাস্তাতে চলে যান, এইটা চলে যাচ্ছে ওই ঢেউসাগর যে পার্কটা রয়েছে সামনে, এই ঢেউসাগর পার্কটি এইখানে। আর আমরা যাব এইখানটা দিয়ে। এই বরাবর রাস্তা ধরে যেটা আমি এগিয়ে যাচ্ছি, এখান থেকেই মোটামুটি 300 মিটার সামনের দিকে এগিয়ে গেলে কিন্তু আমরা এই সমুদ্র পেয়ে যাব। শান্ত নিরিবিলি একটা রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছি, সকালবেলাতে বেশ ভালো লাগছে। হাঁটতে হাঁটতে পুরো সমুদ্রের ধারে চলেই এসেছি। আর দেখুন এইখানটাতে এরকম একটা ফাঁকা জায়গা মতো আছে, এখানে কিন্তু ওইদিকে কিন্তু পিকনিক হচ্ছে। মানে এই জায়গাটাতে কিন্তু বেশ পিকনিক হয় শীতের সময়। যেহেতু আজকে ফেব্রুয়ারি মাসের 3 তারিখ, তো এখনো কিন্তু সকালবেলাতে শীতের একটা অনুভূতি রয়েছে। তবে দিনের বেলাতে কি বলুন তো, যত সময় বাড়ছে তত কিন্তু গরমও বাড়ছে। যাই হোক, জায়গাটা বেশ সুন্দর এই জায়গাটা। আর এই দেখুন এই আমরা চলেই এসেছি। দেখুন আমি তো সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে আছি। যদি আমার এই দিক বরাবর চলে যান, এই দিক বরাবর চলে গেলে এখান থেকে আপনারা কিন্তু নিউ দীঘার যে মিত্র ক্যাফে যে রেস্টুরেন্ট রয়েছে সেটা কিন্তু পেয়ে যাবেন। আর যদি আপনারা এই বরাবর চলে যান, এই বরাবর এখান থেকে মোটামুটি 200 মিটার মতো যদি সামনের দিকে এগিয়ে যান, ঢেউসাগর যে পার্কটি রয়েছে সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর যেহেতু এটা একদম নিউ দীঘার থেকে একটু ঢেউসাগর পার্কের দিকে, সেই জন্য কিন্তু এই জায়গাটা তুলনামূলক একটু ফাঁকা। দেখুন এই জায়গাটা তুলনামূলক একটু ফাঁকা আছে। আর এই দিকে যে লোক দেখতে পাচ্ছেন এখানটাতে, এটা হচ্ছে নিউ দীঘার যে প্রপার যে বিচটি রয়েছে সেইখানটাতে। আর এখানে কিন্তু এই সকালবেলাতে প্রচুর ওয়াটার অ্যাক্টিভিটি শুরু হয়ে গেছে। সরস্বতী পুজোর সময় চলছে, এই সময়টাতে ছুটির একটা মরশুম চলছে, সেই জন্য একটু ভিড় রয়েছে। তবে তুলনামূলক ফেব্রুয়ারি মাসে একটু ফাঁকা থাকে, বেশ ভালো লাগছে। সকালবেলাতে প্রচুর মানুষজন বেরিয়েছেন। আর এখনো ভালো করে কুয়াশার চাদর কাটেনি, এদিকে বেশ কুয়াশা রয়েছে। আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি দীঘার যে ঢেউসাগর পার্ক আছে ঠিক তার সামনে। এই দেখুন এইটাই হচ্ছে ঢেউসাগর পার্ক। আর এই একটা নতুন একটা রাইড চালু হয়েছে, এই পুরোটা জুড়ে ঢেউসাগর পার্ক। আর একদম সকালবেলাতে যদি আপনারা আসেন তাহলে দেখুন এইখানটাতে জেলে সম্প্রদায়ের মানুষের নৌকা রয়েছে। তাই সকালবেলাতে যদি আপনারা এই জায়গাটিতে চলে আসেন তাহলে কিন্তু সামুদ্রিক মাছও দেখতে পাবেন। প্রায় 8টা বাজতে চললো, অনেকটাই দেরি হয়ে গেছে আমার এখানে আসতে, সেই জন্য কিন্তু নৌকা বেশিরভাগই সব ফিরে চলে এসেছে। তা আপনারা যদি মাছ দেখতে চান তাহলে একটু তাড়াতাড়ি আসবেন।
আপনাদের যদি হই হট্টগোল অতটা পছন্দ না হয়, তাহলে আমি বলবো একটু এই দিকটাতে চলে আসুন। তাহলে এখানে কিন্তু যে বিচটি আছে সেটা কিন্তু তুলনামূলক ফাঁকা থাকে। আপনারা কিন্তু বেশ ভালো একটা সময় আপনারা কাটাতে পারবেন। আর দেখুন এখানে এই যে সমুদ্রের পাড়ে কিন্তু প্রচুর বসার জায়গা রয়েছে, তার মানে কিন্তু এখানে আপনারা বসতেও পারেন। আর এই যে বিচটি দেখতে পাচ্ছেন, এই বিচটা কিন্তু বিশাল বড়। আপনারা যে সকালের যে যদি মনে করেন টুকটাক কিছু খাবার দাবার খাবেন, তাহলে কিন্তু এইখানটা কিন্তু ফাঁকা থাকে, খুব একটা কিন্তু খাবার কিন্তু আপনারা পাবেন না। খাবারের দোকান সব থেকে বেশি আছে নিউ দীঘার দিকে। তা আমি বলবো যদি খেতেই হয় কোনো কিছু, তাহলে আপনারা নিউ দীঘার দিকে চলে যাবেন, গিয়ে ওখানে খাওয়া দাওয়া করুন। আর যদি মনে হয় যে ফাঁকা জায়গাতে একটু সময় কাটাবেন, তাহলে এই জায়গাটিতে চলে আসতেই পারেন। এই দেখুন আমরা এখন দাঁড়িয়ে আছি এমন একটি জায়গায় যেখানে দেখুন ইনারা এই সমুদ্র থেকে মাছ ধরে নিয়ে এসছেন। এগুলো হচ্ছে ভোলা মাছের বাচ্চা বললো। রাত্রিবেলাতে মানে জাল দিয়েছিলেন, আর সকালবেলাতে কিছুক্ষণ আগে জালটা তুললেন। এখন এই নিজেদের মধ্যে ভাগ করে নিচ্ছেন মাছগুলো। ইনারা আমাকে যা বললেন, ওই সকাল 5টা-6টা নাগাদ ইনারা জাল টানেন। জাল টানার পরে তারপরে মাছ উপরে নিয়ে আসেন। তার মানে আপনারা যদি মোটামুটি 6টা-7টা নাগাদ এই জায়গাটাতে আসেন, তাহলে কিন্তু মাছ দেখতেই পাবেন। আর ইনারা হচ্ছে জাল, সমুদ্রে জাল ফেলে হচ্ছে ওই রাত্রিবেলাতে, অনেক রাত্রিবেলাতে বললেন। এই দেখুন এই হচ্ছে সেই নৌকা। এই নৌকাতে করেই কিন্তু ওনারা যান মাছ ধরতে। খুব একটা যে বড় সেরকম নয়। দীঘাতে সত্যি কথা বলতে এক একজন এক এক রকম ভাবে ঘোরে। আপনারাও কম বেশি সবাই দীঘা এসেছেন, তো দীঘা নিয়ে তো আর বেশি কিছু বলার নেই। আপনারা আপনাদের মতন ঘুরবেন। আমি যেরকম ভাবে ঘুরবো সেটা আপনাদের সামনে নিশ্চয়ই তুলে ধরবো। বেশ অনেকটা সময় সি বিচে কাটিয়ে এবার আমরা হোটেলের পথে পা বাড়ালাম। আমরা এখন চলে এসেছি ডাইনিং হলে ব্রেকফাস্ট করার জন্য। আমাদের কিন্তু আজকের ব্রেকফাস্ট কিন্তু কমপ্লিমেন্টারি আছে। ওনাদেরকে বলা হলো আমরা কি কি খাবো না খাবো, তো ওনারা আমাদেরকে সেই সমস্ত জিনিস এখানে দিয়ে যাবেন। তো খাই, তারপরে বাকি কথা হচ্ছে। ব্রেড বাটার, পুরি সবজি এবং পোহার সহযোগে সকালের জলখাবারটা বেশ জমে উঠেছিল। আমরা এখন আমাদের হোটেলের যে সুইমিং পুলটি আছে সেখানে কিন্তু এসেছি। তো সুইমিং পুলে কিন্তু বড়দের যেমন জায়গা আছে, তেমন কিন্তু কিড সেকশনে বাচ্চাদের জন্য সুইমিং পুলের ব্যবস্থা আছে একটা সাইডে। এখানে কিন্তু মিউজিকও চলে। মিউজিকের সঙ্গে আপনারা সুইমিং পুলে আপনাদের মূল্যবান সময় কাটাতে পারবেন। এখানে কিন্তু অনেক বসারও জায়গা আছে। আপনারা চাইলে এখানে পরিবার কিংবা প্রিয়জনের সাথে বসে সময়ও কাটাতে পারবেন, কিংবা কিছু অর্ডার করে পুলের সাইডে খেতেও পারবেন। আর তাছাড়া এখানে কিন্তু চেঞ্জিং রুম থেকে শুরু করে সমস্ত ফেসিলিটিই আছে। আর পুলে নামার টাইম কখন কি সমস্ত কিছু আমরা আপনাদেরকে জানিয়ে দেব, এবং ডেসক্রিপশনেও সেগুলো দেয়া থাকবে। আপনারা কিন্তু চাইলে সেগুলো চেক করে নিতে পারেন। এখানে পুলের যে সমস্ত নিয়ম আছে দেখুন, আমরা স্ক্রিনে সেটা কিন্তু দিয়ে রাখলাম, আপনারা সেগুলো চেক করে নিতে পারেন। আর আসুন, এখানে ভালো লাগবে, পুলের ধারে সময় কাটান, বেশ ভালো লাগবে। পুলের জলটা বেশ টলটলে জল, স্বচ্ছ একদম। আর সাউন্ড সিস্টেমেরও ব্যবস্থা আছে, আর কি চাই। আমরা ব্রেকফাস্ট করে ফ্রেশ হয়ে আমরা কিন্তু এখন তালসারির উদ্দেশ্যে রওনা দেব। তো আজকে যেহেতু আমাদের কাছে গাড়ি আছে,
সেই জন্য আমাদের যেতে খুব একটা সমস্যা হবে না, যদিও অনেকটা লেট হয়ে গেছে, 12:30 বেজে গেছে বেরোতে। তো আপনারা যদি দীঘাতে আসেন এবং দীঘার যেই হোটেলে থাকুন না কেন তার সামনে দেখবেন টোটো কিংবা অটো দাঁড়িয়ে থাকে। আপনারা কিন্তু সেখান থেকে টোটো কিংবা অটোতে করে তালসারির উদ্দেশ্যে যেতে পারেন, এবং সেখানে যেতে গেলে কত খরচ পড়বে না পড়বে সব কিন্তু আমাদের আজকের এই পর্বে থাকবে। 2 নাইট 3 ডেজের আপনারা যদি একটি দীঘার সম্পূর্ণ প্ল্যান চান তাহলে কিন্তু আমাদের এই পর্বটিতে আপনারা পেয়ে যাবেন। তাহলে চলুন আমরা আমাদের গন্তব্যের উদ্দেশ্যে এগিয়ে যাই, আমাদের সঙ্গে আপনারাও চলুন। আমরা এগিয়ে চলেছি তালসারির উদ্দেশ্যে। নিউ দীঘা থেকে তালসারির দূরত্ব ওই 7 কিলোমিটারের মতন। আমরা এখন দাঁড়িয়ে আছি রাধাকৃষ্ণ মন্দিরের ঠিক সামনে। উদয়পুর সি বিচের যে রাস্তাটা বাঁদিকে চলে যাচ্ছে, সেই রাস্তা থেকে সামনের দিকে যদি আরেকটুখানি এগিয়ে আসেন, মানে তালসারির দিকে যদি আসেন, তাহলে মোটামুটি 100 থেকে 150 মিটার পরেই দেখবেন বাঁদিকে এই মন্দিরটি খুব সুন্দর। কিন্তু ভেতরে আমরা ভিডিও করতে পারলাম না, তার কারণ ভেতরে ফটো তোলা ভিডিও করার নিষেধ রয়েছে। তো আপনারা যদি আসেন কখনো তাহলে এই মন্দিরটি একবার দেখে যাবেন। যেহেতু মন্দিরটা এখন প্রায় বন্ধের সময় হয়ে গেছে, প্রায় দুপুর এখন বাজে 1টা, তার মানে 1টার আগে যদি আসেন তাহলে কিন্তু মন্দিরটা আপনারা খোলা পাবেন, এবং এখানে ভোগেরও ব্যবস্থা আছে, আর এখানে কিন্তু পুজো দেওয়ারও বন্দোবস্ত আছে। চলুন তাহলে এবার আমরা এগিয়ে যাই। আমাদের এখনের গন্তব্য তালসারি। এইরকম গ্রাম্য রাস্তার মধ্যে দিয়েই মাত্র 15 মিনিটেই আমরা পৌঁছে গেলাম তালসারিতে। এই তালসারিতে গাড়ি পার্কিং বাবদ 50 টাকা ধার্য করা হয়েছে। আমরা এখন দাঁড়িয়ে আছি তালসারি বিচের ধারে। তো এখন কিন্তু জোয়ার চলছে, আমরা বুঝতে পারিনি, যাই হোক চলে এসেছি। এখন এসে দেখি এখানে পুরো জোয়ার, সেই জন্য এখানে কিন্তু বিচ খুবই কম দেখা যাচ্ছে, মানে সমুদ্র তট যেটা সেটা কিন্তু খুবই অল্প পরিমাণে দেখা যাচ্ছে। জলে চারিদিকে জলে কিন্তু ভরে রয়েছে। এমনি দেখতে ভালো লাগছে, কিন্তু প্রচন্ড রোদ, প্রচন্ড গরম লাগছে। এই যে সানগ্লাস পরে আছি দেখেই বুঝতে পারছেন। তো এমনি ভালো লাগছে দেখতে, কিন্তু দেখি ওপারে যাওয়া যায় কিনা। যদি যাই তাহলে তো আপনাদেরকে সবটাই দেখাবো। এই যে নৌকাগুলো দেখতে পাচ্ছেন, এই নৌকাগুলো নিয়ে না এইখানে একটা দ্বীপ মতো রয়েছে, সেখানে নিয়ে যাচ্ছে। মোটামুটি এই জনপ্রতি 100 টাকা করে নিচ্ছে। ওখানে নিয়ে গিয়ে নাকি একটুখানি নামাবে, লাল কাঁকড়া পাওয়া যাচ্ছে। তো চলুন আমরা যাই, একবার গিয়ে দেখি কিরকম কি এক্সপিরিয়েন্স। তবে এখানে কি একটা জিনিস আছে যে এখানে অনলাইনে কিন্তু পেমেন্ট হয় না, ক্যাশেই আপনাদেরকে পেমেন্ট করতে হবে। সেই জন্য যদি আপনারা আসেন তাহলে পর্যাপ্ত পরিমাণ ক্যাশ নিয়ে আসবেন এখানে। তালসারির এই নৌকা বিহার আমাদের শান্ত মনকে চঞ্চল করে তুলেছিল। কারণটা খুবই স্বাভাবিক, আমাদের 4 জনের কেউই যে সাঁতার জানি না। বোটে করে আমরা যত সামনের দিকে এগিয়ে যাচ্ছি, আমাদের মনের মধ্যে চাপা উত্তেজনাগুলি বিস্ফোরিত হয়ে উঠেছিল। আমাদের মনে ভয় তো ছিল, কিন্তু নতুন কিছু দেখার উন্মাদনাও কিন্তু একেবারে কম ছিল না। আমরা এখন তালসারির একটি বিচে এসেছি। তো আমরা কিন্তু নৌকা করে এখানে এলাম, বোটে করে। বোটে কিন্তু পার হেড 100 টাকা করে নিল, আর এখানে 20 মিনিট ওনারা রাখবেন বোট, ততক্ষণে আমাদেরকে সমস্তটা ঘুরে নিতে হবে। এই যে বীজটাতে আমাদেরকে নিয়ে এসেছে, এই দিকে যদি দেখেন এখানে কিছু ঝাউয়ের বাগান রয়েছে, আর এই দিকটাতে ফাঁকাই জায়গা। খুব যে আহামরি সেরকম নয়, তবে এই শীতের সময় কি বলুন তো, মোটামুটি প্রায় 10-15 মিনিট আমরা এই নৌকাতে করে আসলাম, সেটা কিন্তু খুব ভালো লেগেছে। বেশ হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছে। রোদ্দুর তো আছে, কিন্তু এই যে হাওয়াটা দিচ্ছে, এই হাওয়াটার জন্য কিন্তু বেশ ভালো লাগছে।
আর দেখি এখানে তো লাল কাঁকড়ার জন্য তালসারি আর কি বিখ্যাত, দেখি লাল কাঁকড়ার দেখা পাওয়া যায় কিনা। এখানে যেটা বললেন যে লাল কাঁকড়া পাওয়া যায়, আসলে এইখানে কিন্তু লাল কাঁকড়া পাওয়া যায় না। আমি এটা পরিষ্কার করে আপনাদেরকে বলে দিতে চাই, এই দিকটাতে পাওয়া যায় অনেকটা দূর। তো যিনি আমাদের মাঝি ছিলেন তিনি সেই দাদা ওইদিকে গিয়ে ধরে নিয়ে এসছেন দুটো, তার ফুটেজ আপনারা দেখেছেন। আমরা কিন্তু ধরতে পারিনি। তবে আমি বলবো 100 টাকাটা একটু বেশি লেগেছে, এটা যদি 50 টাকা হতো তাহলে হয়তো ভালোই হতো। আর এখানে কিন্তু কোনো লাল কাঁকড়া পাওয়া যাচ্ছে না। আর ঠিক এই দিকটাতে অ্যাকশন ক্যামেরাতে ধরা পড়বে না, এইখানটাতে আমি খালি চোখে দেখতে পাচ্ছি ওখানে একটা বিচ মতো রয়েছে, ওখানেও কিছু মানুষজন আছে। এবার হয়তো ওইখানেও হয়তো লাল কাঁকড়া পাওয়া গেলেও যেতে পারে। এখন যেহেতু জোয়ার চলছে, জোয়ারের জন্য কিন্তু জলের পরিমাণটা অনেকটা বেশি। এখন বাজে ঘড়িতে দুপুর 1:15, মোটামুটি এখনো আরো 2 ঘন্টা থেকে 3 ঘন্টা জোয়ার চলবে। হ্যাঁ, তো জোয়ার যদি না থাকতো তাহলে হয়তো আমরা আরেকটু ভালোভাবে এই জায়গাটাকে এক্সপ্লোর করতে পারতাম। আমাদেরকে 20 মিনিটের উপরেই সময় দিয়েছে এখানে। আমরা যখন আসছিলাম তখন আমাদের বলেছিল 20 মিনিট এখানে সময় দেবে। তা যাই হোক, ঠিক আছে, চলুন আমরা এবার এগিয়ে যাই। আমরা আপাতত তালসারি যে মেন বিচ সেখানে পৌঁছাই। আমরা তালসারির একটি বিচ থেকে ঘুরে এলাম। তো সত্যি কথা বলতে ওই 100 টাকা দিয়ে ঠিক যাওয়াটা আমার ঠিক পোষালো না, কারণ লাল কাঁকড়া আছে নেই এমনটা নয়, বাট বিচটা কিন্তু ভীষণই নোংরা। ঘড়িতে সময় বলছে দুপুর 2টো। আমাদের পেটে বেশ টান পড়েছে, তাই নিউ দীঘার মিত্র ক্যাফেতে পৌঁছালাম দুপুরে লাঞ্চ করব বলে। লাঞ্চে ছিল বাসন্তী পোলাও, মাটন কষা এবং কাঁকড়ার একটি পদ। প্রতিটি খাবারের স্বাদ খুবই সুস্বাদু ছিল। এইমাত্র জাস্ট খেয়ে দিয়ে উঠলাম। আর মিত্র ক্যাফেতে খাবারের মান নিয়ে তো নতুন কিছু করে বলার নেই। আজকে যে ক্র্যাবটা খেলাম, ক্র্যাবটা সত্যি খুব ভালো ছিল। মাটন এবং বাসন্তী পোলাও এই দুটোই খুব ভালো ছিল। মানে খাবার দাবার নিয়ে এখানে কোনো রকম কোনো সমস্যা নেই। আপনারা কিন্তু এখান থেকেও খেতে পারেন, আবার আপনারা চাইলে অন্য জায়গা থেকেও খেতে পারেন। দীঘাতে প্রচুর খাবারের দোকান আছে, আপনারা আপনাদের পছন্দ মতো জায়গা থেকে খেয়ে নিতে পারেন। তবে যদি মনে করেন বাঙালি খাবার খাবেন তাহলে আমার মনে হয় মিত্র ক্যাফে খুব ভালো। এছাড়া এখানে থালিও পাওয়া যায়, আমরা থালি নিই। এই লাঞ্চ করে আমরা এখন নিউ দীঘার সমুদ্রের বিচে এলাম। এই বিচের ধারে এসে একটু সময় কাটাই আমরা আমাদের নিজেদের মতন করে। তারপরে সবাই অনেকে বিভিন্ন অ্যাক্টিভিটি করছেন, কেউ ঘোড়ার পিঠে উঠছেন, এগুলো দেখি। কারণ এর আগেও দীঘাতে অনেকবার এসেছি, মোটামুটি ঘোড়ার পিঠে চড়া হয়ে গেছে অনেকবারই। আর অ্যাক্টিভিটিও কিছু করেছিলাম এর আগে এসে, তো সেগুলো আর করছি না। এবার বসে বসে একটু দেখি। আমরা এখন দাঁড়িয়ে আছি নিউ দীঘা সি বিচের ঠিক ধারে। দুপুরে লাঞ্চের পর আমরা কিন্তু বিচের ধারে এসেছিলাম একটু বসার জন্য, তারপরে আবার রুমে চলে গেছিলাম একটু রেস্ট নেওয়ার জন্য। রেস্ট নিয়ে কিন্তু সন্ধ্যা হতে না হতে আবার বিচের ধারে চলে এসেছি। আমাদের মতন আপনারাও হয়তো ওল্ড দীঘা কিংবা নিউ দীঘাতে এসে বিচের ধারে বসতে বেশ ভালোবাসেন। আমাদেরও কিন্তু বেশ ভালো লাগে বসতে, নিজেদের মতন একটু সময় কাটাতে। আসলে এই যে আমরা ভেবেছিলাম হয়তো এখন জোয়ার থাকবে, কিন্তু এখন কিন্তু ভাটা চলে এসছে বলে ঢেউটা কিন্তু তুলনামূলক অনেক কম। তবুও বসে থাকতে বেশ ভালোই লাগছে। সারাদিন কি বলুন তো, এত গরম ছিল, তো এখন ওয়েদারটা খুব সুন্দর, বেশ নাতিশীতোষ্ণ ওয়েদার। আবার তো আগামীকাল আমরা এখান থেকে বেরিয়ে যাব। আসলে আবার আমাদের কর্মব্যস্ততা শুরু হয়ে যাবে কালকের পর থেকে, আবার আমাদের আগের জীবনে ফিরে আসবে। এই সব কিছুর মাঝে এখানে বসে দুদণ্ড সময় কাটানো, এটাই তো ভালো লাগে বলুন। মালাই চিকেন, বাটার চিকেন, হারিয়াল চিকেন, মশলা চিকেন, লেগ আছে আপনার মশলা বাটার মালাই, সাইটিং মাছ আছে, সালমান ফিশ আছে, ভেটকি আছে, চিতল আছে, মধু ভেটকি আছে, পম্পেট আছে, ব্ল্যাক পম্পেট আছে,
আইলা বাংলা মাছ আছে, মধুভোলা আছে, কাঁকড়া, টাইগার কাঁকড়া আছে, এটা কাঁচা মাছ আছে, পটল মাছ, চিংড়ি, অক্টোপাস, এইটা কি এটা ভেটকি পিস করে আছে, ভেটকি। আর এটা এটা সালমান পিস। সালমান। আর এগুলো তো এটা পম্পেট তো, এটা কি ভোলা? মধুভোলা। মধুভোলা আর ভোলার মধ্যে কি পার্থক্য? ভোলার মধ্যে ছোট সাইজ হবে, আচ্ছা। মাথা মোটা হবে, হ্যাঁ। মধুভোলা মাথা আর এই তো এগুলো তো স্কুইড তো, অক্টোপাস। সি বিচের ধারে ঘুরতে ঘুরতে আমাদের একটু খিদে পেয়ে গেছে, তো আমরা এখন স্ন্যাক্সের জন্য এই নিউ দীঘা বিচের পাশেই একটা স্ন্যাক্সের দোকান আছে, তো এখানে এলাম। আসার পরে এখানে বিভিন্ন কিছু মাছ আছে, পমফ্রেট থেকে শুরু করে ভেটকি, চিকেনের বিভিন্ন আইটেম আছে। তো আমি বেসিক্যালি মাছ খাই না বলে আমি চিকেনের 3 রকমের আইটেম নিয়েছি। একটা হচ্ছে হরিয়ালি চিকেন, একটা হচ্ছে মালাই চিকেন, আর একটা হচ্ছে বাটার চিকেন। তো 3টের টেস্ট কিন্তু দাম হিসাবে বেশ ভালো, 50 টাকা করে ওনারা বললেন। তো 50 টাকা হিসেবে কোয়ান্টিটিও ভালো এবং কোয়ালিটিও কিন্তু বেশ ভালো। আমি টেস্ট করলাম, আমার বেশ ভালো লেগেছে। আপনারা এসে এখান থেকেও ট্রাই করতে পারেন, কোনো জায়গা থেকেও খেতে পারেন, ভালো লাগবে আপনাদের। চিকেনের আইটেমগুলো খাওয়ার পর এখন এসেছি একটু আইসক্রিম খেতে। তো দীঘাতে এসেছি, একটু আইসক্রিম না খেলে ঠিক জমে না, তো নিলাম চকলেট ব্রাউনি, বেশ ভালো খেতে আইসক্রিমটা। বেশ অনেকটা সময় সমুদ্রের পাড়ে কাটিয়ে এবার আমরা হোটেলের পথে পা বাড়ালাম। হোটেলে ফিরে ডিনার সেরে এবার আমরা ঘুমের দেশে পাড়ি দিলাম। সকালে ব্রেকফাস্ট করতে এসেছি। ব্রেকফাস্টে বিভিন্ন রকমের আইটেম রয়েছে। সকালবেলাতে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে বুফেই থাকে, তবে যেহেতু এখন গেস্ট একটু কম রয়েছে বলে ওনারা যে আইটেমগুলো রয়েছে আমরা যেগুলো নেব আজকে, তো সেগুলো বলে ওনারা রান্না করে দিচ্ছে। যেমন অনেকে ব্রেড বাটার নিয়েছে, পোহা নিয়েছে, হ্যাঁ, আমি যেমন লুচি নিয়েছি, ডিম সেদ্ধ নিয়েছি। তো যেরকম বলা হচ্ছে সেরকম তৈরি করে দিচ্ছেন। মোটামুটি 5-10 মিনিট মতো সময় লাগছে। খাবার দাবার এখানে বেশ ভালো, আর স্টাফদের ব্যবহারও এখানে খুব ভালো। আজ আমাদের বাড়ি ফেরার পালা, তবে তার আগে আমরা যাব ঢেউসাগর পার্কে। এই দেখুন, আমরা এখন দাঁড়িয়ে আছি ঢেউসাগর যে পার্ক আছে দীঘাতে, সেখানে। আর এই যে এটা হচ্ছে টিকিট কাউন্টার, 20 টাকা জনপ্রতি মূল্যের টিকিট দিয়ে আপনাদের এখানে প্রবেশ করতে হবে। আর প্রবেশের সময় সকাল 10টা থেকে রাত্রি 10টা অবধি এই পার্কটি খোলা থাকে। চলুন ভেতরের দিকে আমরা প্রবেশ করি। এই হচ্ছে এই পার্কটি খুবই সুন্দর। তবে সকালবেলাতে এই পার্কটির মধ্যের বেশিরভাগ রাইডই বন্ধ থাকে, তাই কিছুক্ষণ এই পার্কটিতে সময় কাটিয়ে এবার আমরা বাড়ি ফিরব। তবে ফেরার পথে জগন্নাথ প্রভুর নবনির্মিত মন্দিরটি দর্শন করে বাড়ি ফেরার পথ ধরলাম। আমাদের এই পর্বটি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে তবে লাইক করবেন, শেয়ার করবেন এবং অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অতি অবশ্যই ঘোরার মধ্যে থাকবেন।